Assalamu alaikum everyone, especially dear learners. I hope that all of you are doing well by the grace of Almighty Allah. Now I would like to make a video on present perfect tense. You know, আজকের এই ভিডিওতে আপনারা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সম্পর্কে আশা করি ক্লিয়ার ধারণা পাবেন। তাহলে কথা না বাড়িয়ে আমি টপিকে চলে আসি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, আপনারা সবাই জানেন যে প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে বর্তমান। পারফেক্ট মানে আপনারা জানেন যে কোনো একটি কাজ কি মানে পারফেক্টভাবে পুরোপুরি হওয়া, যেটা বোঝায় আর কি। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হবে বর্তমানকালের কোনো একটি কাজ পারফেক্টলি হওয়াকেই মূলত বলতে পারেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনারা জানেন প্রেজেন্ট অর্থ বর্তমান, রাইট? আর পারফেক্ট অর্থ তো পারফেক্টলি, রাইট? আচ্ছা, এটাকে সময় নষ্ট হয়ে যাচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট ডিরেক্টলি লিখে দিচ্ছি। জাস্ট সংজ্ঞাটা আসলে আপনাদের না জানলেও যে কোনো সমস্যা হবে এমনটা না, জাস্ট আর কি আমি লিখে দিচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আজ কি হয়েছে? পারফেক্ট টেন্স মানে বর্তমান কালের পারফেক্ট কাজকে এভাবেই লিখতে পারেন, সমস্যা নেই। আপনারা জাস্ট আর কি বুঝতে হবে কোনো একটি কাজ যদি পারফেক্ট টেন্স বোঝায়, তাহলে যেই কাজটি হোক না কেন এটি পারফেক্টলি যদি হওয়া বোঝায় সেটি হবে পারফেক্ট টেন্স। এখন যদি বর্তমানে বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বর্তমানকালের পারফেক্ট কোনো কাজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে বর্তমানকালের পারফেক্ট কাজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এটার স্ট্রাকচার হবে সাবজেক্ট, এবং সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ, সাবজেক্ট অনুযায়ী ইউজ হবে হ্যাভ অথবা হ্যাজ, এরপর ভার্বের 3 নম্বর ফর্ম V3। আচ্ছা, আমি স্ট্রাকচারটি লিখে দিচ্ছি। স্ট্রাকচারটি হবে এরকম যে সাবজেক্ট, এরপর হ্যাভ অথবা হ্যাজ, এরপর হ্যাভ অথবা হ্যাজ হবে, হ্যাড হবে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, হ্যাভ অথবা হ্যাজ। এরপর যে ভার্ব নিব, এই ভার্বের 3 নাম্বার ফর্ম। যেহেতু পারফেক্ট টেন্স তাই আমরা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করার পর ভার্বের 3 নম্বর ফর্ম আমরা ইউজ করব। এরপর আপনারা অবজেক্ট নিতে চাইলে নিতে পারবেন, বা এক্সটেনশন যদি নিতে চান তাহলে নিতে পারেন, মানে এই সেন্টেন্সটিকে আরও যদি এক্সপ্যান্ড করতে চান। আচ্ছা, আপনারা জানেন যে আমি গত ভিডিওতেও বলেছি যে এই প্রতিটা টেন্সের যে 30 ফর্ম করে রয়েছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ ইন্টারোগেটিভ, এই 4টি ফর্মই আমি দেখানোর চেষ্টা করবো এটিও। আচ্ছা, অ্যাফার্মেটিভ মানে আপনারা জানেন হা বোধক। আপনি কোনো একটি সেন্টেন্স পারফেক্টলি বলতে চাচ্ছেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলতে চাচ্ছেন এবং সেটি হা বোধক হিসেবে যদি বলতে চান, সেটার স্ট্রাকচার হবে মূলত এটা হচ্ছে অ্যাফার্মেটিভের স্ট্রাকচার, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে। আচ্ছা, এখন
সাবজেক্ট, আপনারা জানেন যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্পর্কে। সাবজেক্ট মানে কি, যে কাজ করে সেটি হচ্ছে সাবজেক্ট। এই যে আই, উই, হি, আচ্ছা আই উই ইউ, ইউ, হি, শি, ইট বা কারোর নাম যদি বোঝায় দেই, এগুলো হচ্ছে বেসিক সাবজেক্ট, রাইট? আচ্ছা, এখন এটার সঙ্গে এখানে হ্যাভ নাকি হ্যাজ, কোন সাবজেক্টের সঙ্গে কোনটি যাবে? এটা ভেরি সিম্পল। এটা আই এর সঙ্গে কি যাবে? হ্যাভ যাবে। এবং যদি মানে প্লুরাল কোনো আই এবং এর পরে যদি প্লুরাল কোনো সাবজেক্ট থাকে তাও তখন কেউ হ্যাভ যাবে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন কি সেটার সাথে জাস্ট হ্যাজ হ্যাজ যুক্ত হবে। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি, আই এর সঙ্গে যাবে হ্যাভ, উই এর সঙ্গে যাবে হ্যাভ, ইউ এর সঙ্গে যাবে হ্যাভ, হি এর সঙ্গে হ্যাজ, শি এর সঙ্গে হ্যাজ। এরা থার্ড পারসন সিঙ্গুলার, তাই শি ইটের সঙ্গেও হ্যাজ, এটিও তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই নামটি, তাই হ্যাজ যাবে। দেই, এটি প্লুরাল, যদিও থার্ড পারসন এটি হচ্ছে প্লুরাল, তাই এটার সঙ্গে হ্যাভ হবে। আচ্ছা, এখন আমরা সাবজেক্ট হিসাবে এগুলো নিয়ে প্র্যাকটিক্যালি দেখব। আচ্ছা, এখানে কি সাবজেক্ট নেওয়া যায়? আচ্ছা, প্রথমে আই নিই। আই, আই, আই এর সাথে কি যাবে? হ্যাভ। আই হ্যাভ। এখন যে ভার্বটি আমি নিব, এই ভার্বের 3 নাম্বার ফর্ম আমরা ইউজ করব। ভার্বের যে 3টি প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাকেই মূলত বলতেছি V3। ওকে, ভার্ব কি নেওয়া যায়? আই হ্যাভ, কি বলা যায়? আচ্ছা, একটি ভার্ব যেমন ধরুন ইট, এই ভার্বের 3 নম্বর ফর্ম কি? ইটর তো খাওয়া, তাই না? তাহলে এই ভার্বের 2 নম্বর ফর্ম হবে এইট এবং 3 নম্বর ফর্ম হবে ইটেন। ইট, এইট, ইটেন। যেমন ইট, এটি ভার্বের 1 নম্বর ফর্ম, এটি 2 নম্বর ফর্ম হবে এইট এবং 3 নম্বর ফর্ম হবে ইটেন। ইটেন। আশা করি এখন বুঝতে পেরেছেন, এগুলো সম্পর্কে জানেন। যারা খুবই বেসিক লেভেলে আছেন মূলত তাদের উদ্দেশ্যে এটি বলা। ইট, এইট, ইটেন। আচ্ছা, এখন কি যেহেতু পারফেক্ট টেন্স, তাই ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ করবো। এটা ইট হবে না, এটাও হবে না, এটা হবে ইটেন। আই হ্যাভ, EATEN, ইটেন। আই হ্যাভ ইটেন। যেমন আই হ্যাভ ইটেন, আই অর্থ আমি, ইট অর্থ খাওয়া। যেহেতু কাজটি পারফেক্টলি হয়ে গেছে বোঝাচ্ছে, তাই তো মূলত আমি এই ভার্বের 3 নম্বর ফর্মটি ইউজ করেছি। তাই এখন এটার বাংলা কি হতে পারে? আই হ্যাভ ইটেন। যেই কাজটা হোক না কেন, এটি যেহেতু পারফেক্টে, তাই কাজটি পারফেক্টলি সংগঠিত হয়েছে, তাই এটি হবে আই হ্যাভ ইটেন। দ্যাট মিনস আমি খেয়েছি। খাওয়া নর্মাল কাজ, মূলত যে চলমান বা এইগুলো কোনো কিছু বোঝাচ্ছে না। যেই কাজটা হোক না কেন, এটি খাওয়া হতে পারে, ঘুমানো হতে পারে, খেলা হতে পারে, এই কাজটি পারফেক্টলি হয়ে গেছে বোঝাচ্ছে। তাই কোনো একটি কাজ যখন পারফেক্টলি হয়ে যাবে সেটার ক্ষেত্রে এই টেন্স ব্যবহৃত হবে। তাহলে আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। কি খেয়েছি অবজেক্ট হিসেবে নিতে পারেন, যেমন কি নেওয়া যায়? আই হ্যাভ ইটেন রাইস। ওকে, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। এটা নিতে পারেন, নাও নিতে পারেন, আপনাদের ইচ্ছা। তবে সেন্টেন্স বড় করতে হলে তো
অবজেক্ট এবং এক্সটেনশন এগুলো ব্যবহার করা জানতে হবে। আমি খেয়ে, আচ্ছা কী খেয়েছি, ভাত খেয়েছি তাই না, তাহলে ভাত এটা আসবে প্রথমে। আমি ভাত খেয়েছি। এখন এটাকে নেগেটিভ করতে চাই। এটাকে যদি নেগেটিভ করতে চাই তাহলে নেগেটিভের স্ট্রাকচারটি এরকম হবে যে সাবজেক্ট ঠিকই থাকবে, এই যে হ্যাভ এবং হ্যাজ এই ভার্বগুলোর সাথে নট যুক্ত হবে। হ্যাভ অথবা হ্যাজ এই ভার্বের সঙ্গে নট যুক্ত হবে। এরপর যেভাবে আছে সেইভাবেই V3 প্লাস অবজেক্ট। এখন এটাকেই নেগেটিভ করি। আই এর সঙ্গে হ্যাভ যায় তাহলে হ্যাভ, আই হ্যাভ, এরপর নট যুক্ত হবে আই হ্যাভ নট, এ নট নট, আই হ্যাভ নট। ভার্বের 3 নম্বর ফর্ম এটাই, আই হ্যাভ নট ইটেন, আমি খেয়েছি না। এখন কি এখানে যদি সেন্টেন্স শেষ করেন তাহলে তো অর্থ হবে আমি খেয়েছি না। এখন যদি আমি বলতে চাই যে ভাত খেয়েছি না, আমি ভাত খেয়েছি না, তখন কি জাস্ট রাইসটা এখানে যুক্ত হবে, আই হ্যাভ নট ইটেন রাইস। তখন কি বাংলা হয়ে যাবে আমি, এরপর যে অবজেক্টটা রয়েছে সেটি প্রথমে আসবে, আমি ভাত খেয়েছি না, আমি ভাত খেয়েছি না। এখন আমি এটাকে ইন্টারোগেটিভ করতে চাই। ইন্টারোগেটিভ করতে হলে খুবই সহজ। এই যে অক্সিলারি ভার্ব রয়েছে বা হ্যাভ হ্যাজ এই ভার্বগুলো, যে প্রশ্নের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব বা মুডাল ভার্ব বা ডু ভার্ব এগুলো প্রথমে আসবে, তারপর সাবজেক্ট ভার্ব, ভার্বের যে 3 নম্বর ফর্ম। এখানে এই হ্যাভ বলুন অথবা হ্যাজ বলুন, এই ভার্বগুলো প্রথমে আসবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, ভার্বের 3 নম্বর ফর্ম, এরপর অবজেক্ট নিতে হলে নিতে পারবেন। এখন হ্যাভ বা হ্যাজ প্রথমে আসবে, আর এর সঙ্গে তো হ্যাভ হ্যাভ যুক্ত হবে, রাইট? তাহলে এখানে প্রথমে হ্যাভ যুক্ত হবে, হ্যাভ, হ্যাভ সাবজেক্ট কী ছিল, আই, হ্যাভ আই। আরেকটি জিনিস খুব ভালো করে আপনারা নোটিশ করবেন, এখানে এই দেখুন আই, এখানে যদিও এটি মাঝখানে লিখেছি তাও এটি ক্যাপিটাল লেটার। কেন? আই সর্বদা যেখানেই থাকুক না কেন সেটি হবে ক্যাপিটাল লেটার, মনে রাখতে হবে। যখন শুধুমাত্র আই, এই আই লেটারটি এখানে যেখানেই থাকুক সেন্টেন্সের মাঝখানে অথবা শুরুতে, এই আই বড় হাতের অক্ষর মানে ক্যাপিটাল লেটার হবে। হ্যাভ আই, সাবজেক্ট কী ছিল, হ্যাভ আই, সরি ভার্ব ইট, ওকে, হ্যাভ আই ইটেন, যেহেতু 3 নম্বর ফর্ম, হ্যাভ আই ইটেন। এখন অবজেক্ট কি নিয়েছিলাম, হ্যাভ আই ইটেন, এটা মানে কি, আমি যেহেতু প্রশ্ন করতেছি তাই এভাবে হবে, আমি কি। তুমি যদি সাবজেক্ট হিসাবে ইউ নেও তাহলে তুমি কি, আমরা কি, সে কি, এই সাবজেক্টের উপর ডিপেন্ড করবে, মূলত প্রশ্নবোধক হিসেবে আসতে হবে, তাই এভাবে হবে, হ্যাভ আই আমি কি, হ্যাভ ইউ তুমি কি, এরকম আর কি। হ্যাভ আই ইটেন আমি কি খেয়েছি, আমি কি খেয়েছি, ভাত, রাইট? হ্যাভ আই ইটেন, সরি, রাইস, হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি। যেহেতু এটি প্রশ্নবোধক বাক্য তাই এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে, হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খেয়েছি, আমি কি ভাত খেয়েছি।
আচ্ছা, এখন নেগেটিভ ফর্মগুলো দেখাচ্ছি। নেগেটিভ ইন্টারগেটিভ কীভাবে হবে? একেবারে সহজ। এই যে হ্যাভ হ্যাজ ভার্ব রয়েছে, এটার সাথে জাস্ট নট যুক্ত হবে। তারপর শর্ট ফর্মে যদি বলতে চান তাহলে এটার সাথে নট যুক্ত করে তারপর এভাবে ইউজ করে বলতে পারেন। আবার শর্ট ফর্ম ছাড়া যদি বলতে চান তাহলে এই অক্সিলারি ভার্ব নেওয়ার পর সাবজেক্ট, তারপর নট, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম হবে। আচ্ছা, আমি স্ট্রাকচারটি দিচ্ছি। হ্যাভ বা হ্যাজ এর সাথে নট যুক্ত, এরপর সাবজেক্ট, এরপর সাবজেক্টের সাথে নট যুক্ত হবে, এরপর ভার্ব, এরপর অবজেক্ট। আচ্ছা, এখানে সাবজেক্ট কি ছিল? হ্যাভ, এরপর সাবজেক্ট ছিল আই, হ্যাভ আই, সরি, অক্সিলারি ভার্ব ছিল হ্যাভ ভার্ব ছিল, তাহলে হ্যাভ প্রথমে, এরপর আই, সাবজেক্ট হিসেবে আই, এরপর কি সাবজেক্টের পরে নট, রাইট? তাহলে হ্যাভ আই নট, এরপর ভার্বের 3 নাম্বার ফর্ম ইটেন, এখানে তো এটাই ছিল ইটেন, হ্যাভ আই নট ইটেন, আমি কি খেয়েছি না। আচ্ছা, কি খেয়েছিলাম না? রাইস, ওকে, আর আই সি ই রাইস, আমি কি খেয়েছিলাম না, আমি কি খেয়েছিলাম না, এটাই। আচ্ছা, এখানে শর্ট ফর্ম ইউজ করে এভাবেই বলতে পারেন যে হ্যাভ এর সঙ্গে হ্যাভেন্ট আই ইটেন, যেটা আমি পূর্বে বলতে চাচ্ছিলাম, হ্যাভেন্ট আই ইটেন, আমি কি খেয়েছিলাম না। আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আপনারা যারা মূলত ইংরেজিতে কথা বলতে চান তারা এই প্রসেসগুলো ফলো করতে পারেন। প্রথম অবস্থায় এই সাবজেক্ট স্ট্রাকচারগুলো হয়তো মেমোরাইজ করতে, মুখস্থ করতে অনেক কষ্ট হতে পারে, অনেক কি বলা যায়, কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে একটু ভালো করে বুঝলে অনেক সহজ। আর যদি তাও সমস্যা হয়, আমি একটি সাজেস্ট করব যে এই সাবজেক্টগুলো, মানে এই স্ট্রাকচারগুলো ফলো করার প্রয়োজন নেই, জাস্ট এভাবেই পড়তে থাকেন। আমি ভাত খেয়েছি আই হ্যাভ ইটেন রাইস, বা আমি খেয়েছি আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি না আই হ্যাভ নট ইটেন, আমি কি খেয়েছি আমি কি খেয়েছি হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি না হ্যাভ আই নট ইটেন। এভাবেই পড়তে থাকেন, আশা করি মুখের জড়তা এবং কেটে যাবে এবং আপনারা সেন্টেন্স তৈরি করতে পারবেন। আর এভাবে যদি ফলো করেন, আপনারা যারা স্টুডেন্ট আছেন, যেই লেভেলের যেই ক্লাসের শিক্ষার্থীরা হন না কেন, আশা করি এভাবে পড়লে আপনাদের একাডেমিক ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। এখন আচ্ছা, আমি এগুলো দিয়ে দেখাচ্ছি বলতে সেম, উই দিয়েও সেম, ইউ দিয়েও সেম, শুধু চেঞ্জ হবে হি সি, মানে থার্ড পারসন সিঙ্গুলার যেগুলো রয়েছে। কি দেওয়া আই, আচ্ছা কী নেওয়া যায়, এগুলো সেম হবে, জাস্ট থার্ড পারসন সিঙ্গুলার এগুলোর ক্ষেত্রে হ্যাজ যুক্ত হবে, রাইট? এটার ক্ষেত্রে হ্যাভ দিয়ে তো দেখিয়েছি, তাই এখন হ্যাজ দিয়ে একটি দেখাচ্ছি। সেম, শুধু ভার্বগুলো চেঞ্জ করবেন আপনারা, আর স্ট্রাকচারগুলো একদম সেম থাকবে। এইগুলো হি সি কি নেওয়া যায়, আচ্ছা হি। এখন আর স্ট্রাকচারগুলো লিখতেছি না, ডিরেক্টলি লিখে দিব সেন্টেন্স। আপনারা আশা করি পূর্বেরটা ভালো করে বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে তাও বলতে পারেন কমেন্ট সেকশনে। হি এর সঙ্গে কি নিব? হ্যাজ,
হি হ্যাজ, এরপর ভার্বের 3 নাম্বার ফর্ম। হি হ্যাজ কি নেওয়া যায়, যদি নেওয়া যায় ধরুন গো, গো এর 3 নাম্বার ফর্ম কি, গো, ওয়েন্ট, গান, রাইট? আচ্ছা, এখানে 3 নাম্বার ফর্ম, তাহলে গান হবে, হি হ্যাজ গান। সে যাওয়াটা কি পারফেক্টলি হয়ে গিয়েছে, তাই সে গিয়েছে। আপনারা অবজেক্ট নিতে হলে নিতে পারেন। আচ্ছা, এখানেই শেষ করছি। হি হ্যাজ গান, সে গিয়েছে। বলতে পারেন হি হ্যাজ গান টু স্কুল, সে স্কুলে গিয়েছে। আমি আর এখানে লিখতেছি না, সে গিয়েছে। এখন নেগেটিভ ফর্ম হবে কি, সাবজেক্টের পর কি যুক্ত হবে, এই যে এটা হি হ্যাজ, এটার সাথে নট যুক্ত হবে, শি হ্যাজ নট গান, সে গিয়েছে না। ইন্টারোগেটিভ, এটা প্রথমে আসবে হ্যাজ হি গান, সে কি গিয়েছে। প্রশ্ন হলে প্রশ্নবোধক চিহ্ন শেষে দিবেন, সে কি গিয়েছে না। সরি, সে কি গিয়েছে না, বোধহয় প্রশ্ন নয়, সে কি গিয়েছে। নেগেটিভ ইন্টারোগেটিভ প্রশ্ন যদি হয় তাহলে কি হবে, হ্যাজ হি নট গান, সে কি গিয়েছে না, সে কি গিয়েছে না, অথবা সে কি যায়নি, মানে যাওয়াটা পারফেক্টলি যদি হয়ে তাকে না বোঝায়, হয়নি, তখন কি ব্যবহার করতে পারবেন, সে হ্যাজ হি নট গান, সে কি গিয়েছে না। বা শর্ট ফর্ম যদি ব্যবহার করতে চান, বা কনস্ট্রাকশন ফর্ম যেটাই বলেন, এভাবে হবে হ্যাজেন্ট, এটা অ্যাপোস্ট্রফি, হ্যাজেন্ট হি গান। যেহেতু এখানে নট যুক্ত হয়েছে, তাই সাবজেক্টের পর আর নট যুক্ত হবে না, হ্যাজেন্ট হি গান, সে কি গিয়েছে না। I hope that now you have been cleared about it. যদি কোনো কনফিউশন থাকে তাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। আচ্ছা, আশা করি এই প্রসেসে আপনারা অনেকগুলো বাক্য তৈরি করতে পারবেন। সেম, আমি যে কনফিউশন ছিল এগুলো আশা করি কিছুটা হলেও দূর করতে পেরেছি। হ্যাভ এবং হ্যাজ দিয়ে দেখিয়েছি, আপনারা এখন নিজে থেকে চাইলে পারবেন এই সাবজেক্টগুলো ব্যবহার করে তৈরি করতে। আর কি কোনো কনফিউশন থাকবে কোনো একটি, কি বলা যায়? আচ্ছা, দিয়ে একটি দেখাচ্ছি। সেম এইগুলো যদি জানেন তাহলে ইউজ করে আপনারা জাস্ট ভার্ব চেঞ্জ করে করতে পারবেন। মানে দেই এর সঙ্গে হ্যাভ যুক্ত হবে, দেই হ্যাভ। কোন কি নেওয়া যায়, যেমন ভার্বের 3 নম্বর ফর্ম প্লেড, PLAYED, প্লেড, তারা খেলেছে, কি তারা খেলেছে, মানে পারফেক্টলি কাজটি হয়েছে। they have not played, তারা খেলেছে না। have they play, তারা কি খেলেছে
haven't, but have they not play তারা কি খেলেছে না? ডিয়ার লার্নার্স, আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এখন এই প্রতিটি সাবজেক্ট নিয়ে আপনারা ট্রাই করবেন নিজে থেকে এভাবে সেন্টেন্স বানানোর, তাহলে আশা করি অসংখ্য অসংখ্য সেন্টেন্স বানাতে সক্ষম হবেন। শুধু ক্লাস এগুলো দেখলে হবে না, নিজে থেকে করতে হবে, তখনকে সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে অনেক ধারণা তৈরি হবে। আর আমার ক্লাসটি যদি সত্যিকার অর্থে ভালো লাগে, আপনাদের সত্যি যদি ভালো লাগে এবং উপকৃত মনে হয়, তাহলে আমার এই আরএ এডুকেশনাল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করবেন। তারাও আশা করি অনেক বেশি উপকৃত হতে পারবে আপনাদের মাধ্যমে, এবং আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই, that I can be success more in this journey. And I also wish all of you that actually those who are actually trying to watch this video or trying to do this class, I wish all of you that you can be success. I really wish that you get your real success, what you actually want in your life, and pray for me. Assalamu alaikum everyone.